শুধু লবণ দিয়ে বেলের শরবত তৈরি করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। নিত্যদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই কয়দিন সকালবেলায় রান্না করছি। গরম তেলে সরিষা ফোড়ন দিয়ে শিম ভাজা করছি। শুধু লবণ, হলুদ আর 2টা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি। শিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওই কড়াইতে আবারও শিম দিলাম। এটা আমাদের জন্য ভাজা করব। স্বাদ মতো লবণ, ছোট চামচে 2 চামচ হলুদ, একটা তেজপাতা দিলাম। অল্প করে একটু জল দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করব। সরিষার তেলে আলু ভেজে ছোট মাছের চচ্চড়ি করব। এইভাবে নিত্যদিন সাদামাটা রান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করি। তো আজ মুখে আর বলবো না কি দিয়ে কি রান্না করছি, কি খাওয়া দাওয়া করছি, দেখতে থাকুন। এই সুযোগে আমি একটা বাস্তব এবং জীবন্ত কাহিনী বলবো, আপনাদের কাছে শুনতে খুব ভালো লাগবে আশা করি। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আমরা সবাই জানি এবং মানি মাতা হলো স্বর্গ, পিতা হলো ভগবান। আজ আমি সেই ভগবানের গল্পই বলবো। বলছিলাম আমার বাবার কথা। মা বাবাকে আমি খুব ভালোবাসি, কিন্তু আজ মা বাবা কেউই বেঁচে নেই। সম্পূর্ণ কাহিনীটা আমার পিসিমার মুখে শোনা। আমার পিসিমা যখন আমাদের বাড়িতে আসতেন, আমি তখন পিসিমার কাছে ঘুমাতাম। তখন আমার পিসিমা কেঁদে কেঁদে এই কাহিনীগুলো বলতেন আর কাঁদতেন। পিসিমার সাথে সাথে আমিও কত কেঁদেছি। আজ থেকে 85 বছর আগের কথা। আমার ঠাকুর দাদুর 2 সংসার। প্রথম সংসারে 1 ছেলে 2 মেয়ে। এরপরে আমার ঠাকুরমা মারা গেছেন। তারপর ঠাকুর দাদু আবার বিয়ে করলেন। এই সংসারে 4 মেয়ে। তখন তো মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া হতো। 12 বছরের ঊর্ধ্বে গেলে কন্যা দান করলে পাপ হবে, এটাই ছিল গ্রাম্য সমাজের অন্ধ একটা বিশ্বাস। সেই হিসাবে আমার 4 পিসিমার বিয়ে হয়ে গেছে। আগের সংসারের ওই 2 পিসিমার বিয়ে হয়ে গেছে, জ্যাঠারও বিয়ে হয়ে গেছে। এখন আমার ঠাকুর দাদু আর ঠাকুরমা একেবারেই একা। একটা সময় আমার ঠাকুর দাদু স্থির করলেন তিনি গয়া কাশী যাবেন তীর্থ ভ্রমণে, কিন্তু ঠাকুরমাকে নেবেন না, কারণ ঠাকুরমা সহ গেলে অনেক পয়সা খরচ হবে তার জন্য। ঠাকুর দাদুর যাওয়ার দিনক্ষণ সব ঠিক হলো। মেয়ে জামাইরা সবাই ঠাকুর দাদুর সাথে দেখা করতে আসলেন। সবাই যুক্তি পরামর্শ করে ঠিক করলেন ঠাকুরমাকেও নিতে হবে। ঠাকুরমারও বয়স তখন বেশি হয় নাই। জামাই মেয়েদের কথা ফেলতে না পেরে ঠাকুরমাকে তখন ঠাকুর দাদু গয়া কাশী নিয়ে গেলেন। তখন তো আর এখনকার দিনের মতো সেরকম ব্যবস্থা ছিল না। কিছু দূর হেঁটে, কিছু দূর গাড়িতে করে, এভাবে করে 1 মাস কত দিনে জানি গয়া কাশী গিয়ে পৌঁছালেন। তিথি অনুযায়ী শুভ দিন দেখে ফাল্গুন নদীতে স্নান করবেন, তর্পণ করতে বসলেন ঠাকুরমা ঠাকুর দাদু দুজনেই। ব্রাহ্মণ দেব ওনাদেরকে মন্ত্রপাঠ করাচ্ছেন। এমন সময় আমার ঠাকুরমা কেঁদে উঠলেন উচ্চস্বরে। তখন ব্রাহ্মণ দেব বললেন, কি হয়েছে মাতাজি, কাঁদছেন কেন? তখন ব্রাহ্মণ দেবকে আমার ঠাকুরমা খুব লজ্জিত হয়ে বলছেন, বাবাজি, আমি মহাপাপ করেছি, আমি মহাপাপী। বলছেন, কি হয়েছে মা, আমার কাছে খুলে বলুন। তখন আমার ঠাকুরমা চুপি চুপি কেঁদে কেঁদে বলছেন, বাবাজি, আমার রজস্বলা হয়েছে, এখন আমি কি করব? ঠাকুরমা ওই বসা থেকে উঠতে পারছেন না। বসা থেকে উঠলেই সবাই কিছু দেখবে, এই ভয়ে ঠাকুরমা শুধু কেঁদেই যাচ্ছেন। তখন ব্রাহ্মণ দেব ঠাকুরমাকে বললেন, মাতাজি, কাঁদবেন না, এটা ধর্মস্থান, কোনো পাপ হবে না। যা হয়েছে সব ভগবানের ইশারায় হয়েছে, আপনি তো নিজে কিছুই করেন নাই, সব ওনার ইশারায় হয়েছে, আপনি ভাববেন না, কোনো পাপ হবে না। পরে ঠাকুরমা তর্পণ শেষ করে স্নান করে পবিত্র হয়ে উঠে আসলেন। এই সব আমার পিসিমার মুখে শোনা, একটা কথাও মিথ্যা নয়। তারপর আমার ঠাকুরমা সবার সাথে
অক্ষয় বটগাছের তলায় ভিজা কাপড়ে আঁচল পেতে বসলেন। ওই অক্ষয় বটগাছের তলায় স্নান করে পবিত্র হয়ে পবিত্র মনে যে কেউ যে আরাধনা করবে তার মনের বাসনা ভগবান পূর্ণ করেন। সেই হিসাবে ঠাকুরমাও কেঁদে কেঁদে একটি পুত্র সন্তান চেয়েছিলেন মনে মনে সৃষ্টিকর্তার কাছে। অনেক সময় পার হয়ে গেল, আমার ঠাকুরমার আঁচলে কিছুই পড়ছে না। অনেকের আঁচলে বটের পাতা, বটের শাখা পড়ছে, কিন্তু আমার ঠাকুরমার আঁচলে কিছুই পড়ছে না। তখন ঠাকুরমা কেঁদে কেঁদে মনে মনে নিজেকে ধিক্কার দিলেন যে আমি পাপী, আমার আঁচলে কিছুই পড়বে না আমি জানি, আমি কেন যে আসলাম এখানে, নিজেকে ধিক্কার দিতে লাগলেন। তারপরেও ঠাকুরমা আঁচল পেতে সারাদিন বসে রইলেন। সবাই যার যার মনোবাঞ্ছা মতো আশীর্বাদ নিয়ে খুশি মনে চলে গেলেন, কিন্তু আমার ঠাকুরমা রয়ে গেলেন ওই অক্ষয় বটগাছের তলায়। ঠাকুর দাদুও ওখানে আছেন। এক সময় আমার ঠাকুরমার আঁচলে বটগাছের কয়েকটা পাতা নিয়ে ছোট একটা শাখা ঝরে পড়ল। আবারও তিনি কাঁদতে লাগলেন। তখন সবাই ওনাকে বোঝালেন যে আপনার মঙ্গল হবে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মঙ্গলই হবে, আপনি যে মনোবাঞ্ছা নিয়ে বসেছিলেন আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তখন ওই বটবৃক্ষের শাখাটাকে ঠাকুরমা আঁচলে মুড়িয়ে নিলেন। এরপরে ওনারা সব তীর্থ ভ্রমণ করে বাড়ি চলে আসলেন। যথাসময়ে 1 মাস, 2 মাস, 3 মাস পার হলো। আমার ঠাকুরমা বুঝতে পারলেন তিনি সন্তান সম্ভবা। কিছুদিন আনন্দে দুঃখে কেটে গেল। এরপর একদিন হঠাৎ করে বাড়িতে কয়েকজন মানুষ অসুস্থ হয়ে গেল। কলেরার প্রাদুর্ভাব ঘটেছে। তখন তো কলেরা বা এখন ডায়রিয়া বলে, কলেরা হলে আর রক্ষা নাই। 1 বাড়ি, 2 বাড়ি, 5 বাড়ি এরকম একেবারে ধ্বংস হয়ে যেত। দুরারোগ্য কলেরায় আক্রান্ত হয়ে বাড়িতে একদিন 6 জন মানুষ মারা গেল। মরা পোড়ানোর লোক ছিল না। আশেপাশের কেউই ভয়ে আসছে না, কেউ দেখতেও আসছে না। বলে রাখি, পিসিমার মুখে সব কথা শোনা। আমার ঠাকুর দাদুর তখন যৌবনকাল ছিল, বেশি বয়স হয় নাই। তখন তো অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে হতো, সেই হিসাবে আমার ঠাকুর দাদুর তেমন বেশি বয়স হয় নাই। অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিলেন, শরীরে অনেক শক্তি ছিল। বাড়িতে ওনারা যেই কয়জন বেঁচে ছিলেন তখন সবাই মিলে নেমে গেলেন মরা পোড়ানোর কাজে। 3-4 জন মানুষ, 6টা মৃতদেহ সৎকার করা, 4টিখানি কথা ছিল না। ভাবতেই অবাক লাগে এখন। আম গাছ কেটে লাকড়ি করা, তারপরে আবার সৎকারের কাজ করা, ভীষণ বড় কাজ ছিল। এই কথাগুলো বলতে আমার কাছে একটু ভালো লাগছে না, তারপরও বলছি, আপনাদেরকে না বললে তো কিছুই বুঝতে পারবেন না। সন্ধ্যার আগ মুহূর্ত, নদীর ধারে একে একে 6টা মৃতদেহ সৎকার করে নদীর জলে স্নান করে পবিত্র হয়ে বাড়ি আসলেন ঠাকুর দাদু। এদিকে ঠাকুরমা সব ধুয়ে মুছে পরিষ্কার করে রান্না বসিয়েছেন। 2 চুলায় রান্না করছেন। একদিকে ভাত, আরেকদিকে খেসারির ডাল বসিয়েছেন। সবে মাত্র ভাতে বলক আসছে আর ডালেও বলক আসছে। ভাতে আলু দিয়েছেন, আলু সেদ্ধ আর ডাল ভাত। এমন সময় ঠাকুর দাদু ঘরে এসে বললেন, আমার বাঘের মতো ক্ষুধা লেগেছে, আমাকে ভাত দাও। ঠাকুরমা বলছেন, একটু অপেক্ষা করো। উনি বলছেন, না, অপেক্ষা করা যাবে না, এক্ষুনি ভাত দাও, ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে। ঠাকুরমা বারবার বলছেন, ডাল ভাত এখনও সিদ্ধ হয় নাই। দাদু বলছেন, সিদ্ধ হওয়ার দরকার নাই, আমাকে অর্ধেক সিদ্ধ ভাত আর ডাল দাও, আমি খেয়ে ঘুমাবো, আমার শরীর অনেক ক্লান্ত। তখন ঠাকুরমা নিরুপায় হয়ে অর্ধসিদ্ধ ডাল ভাত দিলেন ঠাকুরদাদাকে খেতে। উনি একেবারে হাঁড়িতে ডাল ভাত যা ছিল সব খেয়ে নিলেন। ঠাকুরমার জন্য কিছুই ছিল না। 2 জনের জন্য রান্না করেছিলেন, হয়তোবা 2 বেলা খাবেন বা 1 বেলা খাবেন, সেই হিসাবে সব ভাত আর ডাল আর অর্ধসিদ্ধ আলু সব খেয়ে নিলেন। ঠাকুরমা দেখে ভয় পেয়ে গেলেন। উনি মনে মনে ভাবছেন, মানুষটা এরকম করছে কেন?
হয়তোবা অনেক ক্ষুধা লেগেছে তাই। তারপর ঠাকুরমা আরও ভাত রান্না করে নিজে খেলেন। ঠাকুরদাদু সন্ধ্যার সময় অর্ধসিদ্ধ সেই যে ভাত খেয়ে ঘুমালেন, আর উঠলেন না। রাত যখন গভীর হলো, সবাই ক্লান্ত হয়ে কেঁদে কেটে ঘুমিয়েছে, একেবারে পুরা বাড়ি নীরব। এমন সময় আমার ঠাকুরদাদা জেগে উঠলেন, বলছেন আমি বাইরে যাব। তখন আমার ঠাকুরমা একটা কেরোসিনের বাতি জ্বালিয়ে দিলেন। ওই বাতি নিয়ে আমার ঠাকুরদাদু বাইরে গেলেন। বাইরে মানে টয়লেটে গেলেন। এরপর ঘরে ফিরে এসে শুরু হলো বমি। এরপরে কয়েকবারে এরকম হয়েছে, পেটে আর কিছুই নাই। ভোর হতে হতে উনিও নিস্তেজ হয়ে যাচ্ছেন। আমার ঠাকুরদাদু কিন্তু বলি ছিলেন, অনেক বলবান ছিলেন। আমার স্বর্গীয় পিসিমার মুখে শুনেছি আমার ঠাকুরদাদু আম গাছের মোটা একটা ঢাল এক হাতে টান দিয়ে ভেঙে নিতেন, এরকম শক্তিশালী ছিলেন। ওই মানুষটা একেবারে নিস্তেজ হয়ে পড়ে রইলেন। তখন তো এরকম কলেরা মহামারী হলে ভয়ে বাড়ির কাছেই কেউ আসতো না, ডাক্তার বদ্যি কেউ আসতে চাইতো না। আমার ঠাকুরমা তো অসহায় ছিলেন, কোথায় কি পাবেন, কেঁদে কেঁদে সময় পার করছেন। একটা সময় হঠাৎ করে দেখলেন আমার ঠাকুরদাদু একেবারে নিথর দেহ নিয়ে পড়ে রইলেন। এর পরের ঘটনা জানা নাই। পিসিমা আর বলতে পারছিলেন না। যতবারই শুনেছি ওই বাবার মৃত্যু পর্যন্ত বলেছেন, এরপরে আর বলতে পারেন নাই, কেঁদেছেন শুধু। আমারও আর মনে নাই ওনাদেরকে কে খবর দিয়েছেন, কিভাবে ঠাকুরদাদু সৎকার হয়েছে, এইসব কিছুই জানি না। আমার ঠাকুরদাদু যখন মৃত্যু হয় তখন আমার বাবা ঠাকুরমার উদরে ছিলেন। ঠাকুরমার তখন 6 মাস ছিল। এবার ঠাকুরমা পড়লেন মহাসাগরে। আমার ঠাকুরদাদু যখন বেঁচে ছিলেন তখনই ওনার আগের সংসারের ছেলে বিয়ে করে আলাদা থাকতেন। এবার তো আমার ঠাকুরমা একেবারে নিরুপায়। তখন আমার পিসিমারা, পিসে মশাইরা ঠাকুরমার সব ভরণ পোষণ বহন করতেন। আমার ঠাকুরমার বাপের বাড়ির অবস্থা কিন্তু ভালো ছিল, এখনও ভালো। তারপরেও আমার ঠাকুরমা বাড়ি ছেড়ে কোথাও যায়নি। আমার ঠাকুরদাদুর কাজিরহাট বাজারে দোকান ছিল। আমার ঠাকুরদাদু ব্যবসায়ী ছিলেন। দোকানের প্রয়োজনীয় মালপত্র ফেনী থেকে আনতেন। যেই মহাজন থেকে দোকানের মালপত্র আনতেন, ওই দোকানের মালিক, উনি আমার দাদুর বন্ধু ছিলেন। আসা যাওয়া করতে করতে ওনাদের বন্ধুত্ব হয়ে গেছে। উনিও আমার ঠাকুরদাদুর মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছেন এবং পরবর্তীতে উনি আমার ঠাকুরমাকে দেখাশোনা করতে মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতেন। অনেক বাজার করে নিয়ে আসতেন, কাপড় চোপড় আনতেন। আমার ঠাকুরমার জন্য কি কি প্রয়োজন হয় সব দিকে খেয়াল রাখতেন। এদিকে আমার পিসিমা, পিসে মশাই, এনারাও আমার ঠাকুরমার খেয়াল রাখতেন। এভাবে করে ঠাকুরমার দিন কেটে যাচ্ছিল। আমার দাদুর বন্ধু, উনি দিনক্ষণ বুঝে একদিন আমাদের বাড়িতে আসলেন আমার ঠাকুরমাকে দেখতে। ভাবছিলেন যে সময় তো ঘনিয়ে আসছে, ওনার যদি কোনো সমস্যা হয় তখন কে দেখবে। তখন উনি আমাদের বাড়িতে আসলেন। পরদিন সকাল থেকে আমার ঠাকুরমার শরীর অসুস্থ দেখে বাড়ির সবাই আসলেন। তখন ঠাকুরমা খুব কষ্ট পাচ্ছেন। ওই ভদ্রলোক আমার দাদুর বন্ধু, উনি ভোরে ঘুম থেকে উঠেই আমাদের বাড়ির পাশেই একটা অফিস আছে, ওয়াবদা অফিস, ওই ওয়াবদা অফিসে গিয়ে বসে রয়েছেন আর কান পেতে রয়েছেন বাড়ির দিকে। কতক্ষণে জয়ের ধ্বনি বা উলুধ্বনি শোনা যাবে। যথাসময়ে 5 বার উলুধ্বনি শুনে আমার সেই দাদু আমার আশামুকুল আশামুকুল বলে বাড়ির দিকে দৌড়ে চলে আসলেন। উলুধ্বনি শুনেই উনি বুঝে গেছেন ছেলে হয়েছে। কোথায় কি নিয়ম জানি না, আমাদের এদিকে এখনও নবাগত শিশু সন্তান যদি ছেলে হয় 5 বার উলুধ্বনি দেবে, আর কন্যা সন্তান হলে 3 বার দেবে। ওই দাদু আগ থেকেই ঠিক করে রেখেছেন ছেলে হলে আশামুকুল নাম রাখবেন। তাই তিনি আশামুকুল আশামুকুল বলে দৌড়ে বাড়ির দিকে চলে আসলেন। এরপরে বিধবা মায়ের সন্তান হয়ে আমার বাবা
পৃথিবীতে এসে অনেক কষ্ট করেছেন। কষ্টের কোনো সীমা ছিল না আমার বাবার। সবাই খুশি হয়েছেন, কিন্তু অনেকে দুঃখও পেয়েছেন ছেলে হওয়াতে, কারণ ছেলে হলে সম্পদের ভাগ নিয়ে যাবে অর্ধেক। তাই পিসিমার মুখে শুনেছি, আমার পিসিমা বা পিসে মশাইরা যখন আসতেন তখন বাজার করে দিয়ে যেতেন। ওই চাল ডাল ঠাকুরমা অল্প অল্প করে রান্না করে নিজে খেয়ে না খেয়ে ছেলেটাকে খাওয়াতেন। কোনো সময় ভাত রান্না করে ঠাকুরমা ভাত খেতেন না, ভাতের ফ্যানটা খেতেন আর ভাতটা আমার বাবাকে খাওয়াতেন। এই ভাতের ফ্যান খাওয়া নিয়ে আমার ঠাকুরমাকে আমার জ্যাঠামশাই তিরস্কার করে অনেক অপমানিত করতেন। আমার ঠাকুরমা কেঁদে কেঁদে চোখের জলে আর ভাতের ফ্যানে একাকার করে খেতেন। শুধু ভাত রান্না করতেন, কি দিয়ে খাবে, তরকারি তো নাই। তখন পুকুরে একটা লতা জাতীয় সবজি আছে, ওটা এখনও আমাদের অঞ্চলে পুকুরে হয়, ওটাকে আমরা ঠোঁয়াশ বলি। ওটা একটু তিতা ভাব হয়, পুকুরের জলের উপর ভাসমান অবস্থায় লতানো একটা সবজি। এটা খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। ওই ঠোঁয়াশ আমার ঠাকুরমা শুধু লবণ দিয়ে সিদ্ধ করে খেতেন, আর ছেলেকে ভাত রান্না করে লবণ দিয়ে বা আলু সিদ্ধ করে ওই ভাতটুকু খাওয়াতেন। যখন যা মিলতো তাই খেতেন, কখনো ঠোঁয়াশ সিদ্ধ, কখনো কচুর শাক সিদ্ধ, কখনো বিভিন্ন ধরনের বনের লতা পাতা। এইসব খেয়ে আমার ঠাকুরমা আমার বাবাকে নিয়ে জীবন ধারণ করেছিলেন। তারপরেও একমাত্র বুকের ধনকে কোথাও পয়সা রোজগারের জন্য কাজে দেন নাই। দুঃখে কষ্টে মা ছেলের দিন কাটতে লাগলো। এক সময় স্কুলে যাওয়ার বয়স হলে ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন। এরপরে আমার পিসিমা পিসে মশাইরা বা অন্য কোনো আত্মীয় স্বজনেরা আসলে আমার বাবাকে বই খাতা পেন্সিল চক বা সিলেট এসব কিনে দিতে লাগলেন। আমার বাবা তখন ক্লাস 4-এ পড়ে। সেই সময় কলকাতা থেকে আমার বাবার জ্যাঠাতো ভাই আসলেন। উনি তখন কলকাতায় কিসের জানি চাকরি করতেন, ওনার অবস্থা খুবই ভালো ছিল। বাড়ি আসলেন বেড়াতে। তিনি কয়দিন লক্ষ্য করলেন আমার বাবা ঘরের মেঝেতে বিছানা পেতে কেরোসিনের বাতি জ্বালিয়ে পড়ছেন। বাতি জ্বালিয়ে হারিকেন জ্বালিয়ে আমরা পড়েছি। আমরা বলতে পারবো কেরোসিনের বাতি বা হারিকেনের আলোতে চোখে টনটন করে। তখন আমরা হারিকেনের চিমনির উপরে একটা কাগজ দিয়ে আড়াল করে দিতাম, আলোটাও অল্প থাকতো আর চোখে টনটন করতো না। তখন আমার বাবার তো হারিকেন ছিল না, বাতির আলোয় পড়তেন। তো বাতির চারিদিকে কিভাবে জানি উনি আড়াল করে রাখতেন, চোখে যেন না লাগে। ওই সামান্য আলোতে পড়ছিলেন। একদিন ওনার ওই দাদা এসে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন, বলছেন, ভাই তুই পড়ালেখা করবি, আমি তোর সব ব্যবস্থা করে দেব। পরদিন উনি বাজারে গিয়ে আমার বাবা ঘুমানোর জন্য একটা চৌকি, পড়ালেখা করার জন্য চেয়ার টেবিল হারিকেন কিনে এনে দিলেন। এই সব কথাগুলো আমার বাবার মুখে শুনেছি। আমার বাবা বলেছেন তখন থেকেই আমার বাবার পড়ালেখার আগ্রহ অনেক বেড়ে গেল। এদিকে মা কষ্ট করে কোনো রকম ছেলের খাওয়াটা জোগাড় করতেন আর ছেলে পড়ালেখা করতেন। এভাবে করে ওনাদের মা ছেলের দিন যাচ্ছিল। আজ মনে হচ্ছে মনের ভিতরে যত দুঃখের কথা আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করি। একদিন আমার বাবা মেজ পিসিমার বাড়িতে গিয়েছিলেন। তো পিসিমা কবুতর পালতেন। কবুতরের বাচ্চাগুলো বিক্রি করে, হাঁসের ডিম বিক্রি করে ভাইয়ের জন্য টাকাগুলো রেখে দিতেন লুকিয়ে। ওই পিসিমার ননদেরা ছিল 6 জন। কারো বিয়ে হয়েছে, কেউ বা বাপের বাড়িতে আছে, এখনও বিয়ে হয় না। এমতো অবস্থায় আমার বাবা গিয়েছেন বোনের বাড়িতে বেড়াতে। উদ্দেশ্য হলো 2-1 দিন বেড়াবে, আর দিদি যদি কিছু টাকা পয়সা দেয় বাবার একটু উপকার হবে। তো আমার পিসিমা কী করেছেন, অল্প কিছু টাকা জমিয়েছেন ভাইকে দেবে বলে। এখন টাকাটা কিভাবে দেবে, ননদেরা পাহারা দিচ্ছে। ভাই আসলে ওরা পাহারা দেয় যেন ভাইকে কিছু দিয়ে দেয়, এইসব ভয়ে। সেই দিন আমার বাবা চলে আসবে, পিসিমা
কেঁদে কেঁদে ভাইকে কোলে নিয়ে ঘোমটার আড়ালে ভাইয়ের মুখে জিহ্বার নিচে কিছু টাকা দিয়ে দিল। তখন তো কাগজের টাকা ছিল কিনা জানি না, পয়সা দিয়েছে আমার বাবা বলেছেন। আর কানে কানে বলে দিয়েছেন, কথা বলবি না, দ্রুত হেঁটে চলে যাবি। আমার পিসিমার ননদেরা আগ বাড়িয়ে আমার বাবাকে কথা বলিয়ে মুখের ভেতর থেকে ওই পয়সাগুলো বের করে নিয়ে নিল। তখন আমার বাবা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলেন। এই কষ্টের কথাগুলো আমার বাবা নিজের মুখে আমাকে বলেছেন, আমার এখনও কানে বাজছে। এরকম কষ্ট করেই ওনাদের দিন কেটে যাচ্ছে। এক সময় আমার বাবা মেট্রিক পরীক্ষা দেবে। অনেক কষ্ট করে আমার ঠাকুরমা আমার বাবার মেট্রিক পরীক্ষার ফিস দাখিল করলেন। যথাসময়ে আমার বাবা নদী দিয়ে নৌকা পার হয়ে পায়ে হেঁটে মাইজদি গিয়ে পরীক্ষার হলে হাজির হলেন। পরীক্ষা আরম্ভ হয়ে গেল। 1 ঘন্টা শেষ হতে না হতেই আমার বাবা মাথা ঘুরে নিচে পড়ে গেলেন। তখন সবাই মিলে বাবাকে উঠিয়ে ওই মাথায় জল ঢালতে লাগলেন, কেউ বা বলা বলি করতে লাগলেন, কি হবে কি হবে। অনেকক্ষণ পর বাবার জ্ঞান ফিরে আসলো। তখন দেখলেন পরীক্ষার সময় শেষ হয়ে গেছে। বাবা তখন কাঁদতে লাগলেন স্যারদের হাতে পায়ে ধরে। সেই হৃদয়বান শিক্ষকগণ মিটিংয়ে বসে বাবাকে সব কথা জিজ্ঞাসা করলেন, কি ঘটনা। বাবা সব বলেছেন। তো বলেছেন, সকালে কি খেয়ে আসছো। বাবা লজ্জায় বলতে পারছিলেন না, বলেছেন, খুদের জাউ খেয়ে আসছি। বাবার সব কথা শুনে শিক্ষকগণ তখন সিদ্ধান্ত নিলেন, এই ছেলের আমরা ভিন্নভাবে পরীক্ষা নেব। এই গরিব মেধাবী ছেলেকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। বাবার এই দুঃখের কথাগুলো বলতে আমার বুক ফেটে যাচ্ছে, বারবার কান্না আসছে, চোখ মুছে আবারও আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি। ওই দিন সবার পরীক্ষা শেষে বাবার পরীক্ষা নিলেন ভিন্নভাবে স্যাররা। পরের পরীক্ষাগুলো যথাসময়ে শেষ করলেন। কিছুদিন পর যখন রেজাল্ট আউট হলো, আমার বাবা ফার্স্ট ডিভিশন পেয়েছেন। এই খবর চারিদিকে ছড়িয়ে গেল। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার মুখে মুখে শুধু আমার বাবার জয়গান। কিছুদিন পরে বাবাকে শিক্ষা অফিস থেকে ডেকে পাঠালেন। তো আমার বাবা গিয়েছেন ওখানে। যাওয়ার পরে ওনারা আমার বাবাকে কোনো পরীক্ষা ছাড়াই প্রাইমারি স্কুলের হেডমাস্টার হিসাবে নিয়োগ দিলেন। এরপর থেকে আমার বাবাকে যারা ঘৃণা করতেন বা মৃত্যু কামনা করতেন আমার বাবার, তারা আমার বাবাকে বুকে টেনে নিলেন এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে আমার বাবার প্রশংসা করতে লাগলেন। এরপরেও আমার বাবা থেমে থাকেননি। পিটিআই করেছেন, ইন্টার পাস করেছেন, বিএ পাস করেছেন, এরপর বিএড করেছেন। এদিকে আরেকটা কথা বলা হয়নি, আমার ঠাকুরমা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ছেলের চাকরি হওয়ার পরপরই ঠাকুরমা ছেলেকে বিয়ে দিয়েছেন। আমার বাবার লেখাপড়ার সময়গুলির কথা আমাদের 2 ভাই বোনের এখনও মনে আছে। আমার বাবা যখন পরীক্ষা দিতে যেতেন নৌকা দিয়ে নদী পার হয়ে, তখন আমি নদীর ধারে বসে বসে কাঁদতাম। সেই কথাগুলি আমার এখনও মনে আছে। তারপরে সুখে দুঃখে আনন্দে অনেকগুলি বছর কেটে গেল। 74 বছর বয়সে আমার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদেরকে ছেড়ে চলে গেলেন স্বর্গলোকে। এখন সকাল 10টা বাজে। দুজনে ছাদে আসলাম। উদ্দেশ্য হলো ওনার গায়ে একটু রোদ লাগাবেন আর কাপড়গুলো মেলে দিয়ে যাব। অল্প কিছু আতপ চাউল একটু রোদ্রে শুকাবো। আর গতকালের ভিডিওতে আমার দুঃখের কাহিনীটা সম্পূর্ণ শেষ করতে পারি নাই, আরও একটু কথা রয়ে গেছে, তার জন্য অল্প একটু ভিডিও ধারণ করলাম। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, বলছিলাম আমার বাবার দুঃখের কাহিনী। আমার বাবা ছিলেন জনম দুঃখী। জন্মের আগে বাবাকে হারিয়েছেন, চাকরি হবার পর মাকে হারিয়েছেন। ছোটোবেলাতেই পিসিমার মুখে এইসব কথা শুনেছিলাম, পরবর্তীতে আমার বাবার মুখেও কিছু শুনেছি, তাই আপনাদের সাথে সব শেয়ার করলাম। আজ মনে হচ্ছে যেন বুকটা একটু হালকা হয়েছে। আমার ঠাকুর দাদুর যে বন্ধু ছিলেন, ওনার নাম ছিল অতুল সাহা। ওনাকে আমরাও দেখি। আমার বুদ্ধি হওয়ার পরে কয়েকবার ওনাকে দেখেছি। ওনার চেহারাটাও আমার এখনও মনে আছে, লম্বা সুন্দর, খুব
সুঠাম দেহের অধিকারী ছিলেন আর ওনার হৃদয়ে অনেক মায়া ছিল। আমার বাবাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসেছিলেন, আমাদেরকেও খুব আদর করতেন। তাই বছরে 2-1 বার উনি আমাদের বাড়িতে আসতেন। উনি কিন্তু নিরামিষভোজী ছিলেন। উনি যখন আমাদের বাড়িতে আসতেন আমার বাবা মায়ের কাছে মনে হতো যেন গুরুদেব আসছেন। আমরাও তাই মনে করতাম, অনেক শ্রদ্ধা ভক্তি করতাম। তো আমার মা পুরা ঘর মুছে ধুয়ে সব পরিষ্কার করে স্নান করে নিরামিষ পাত্রে ওনার জন্য রান্না করতেন। 2-1 দিন থাকতেন, ওই 2-1 দিন আমরা ওনার সাথে নিরামিষ খেতাম। আমাদের পূজনীয় দাদুকে দেখি নাই, কিন্তু আমাদের সৌভাগ্যবশত এই দাদুকে দেখেছি এবং আদরও পেয়েছি ওনার কাছ থেকে। আমরা তখন বড় হয়েছি। অনেক পরে একদিন বাবার মুখে শুনলাম ওই দাদুও গত হয়েছেন। আমার বাবা খুব কেঁদেছিলেন তখন। তারপরে দুঃখে কষ্টে সুখে আনন্দে আমার বাবার এবং আমাদের সবার জীবন অতিবাহিত হতে লাগলো। একে একে আমার ভাই বোন সবাইকে বাবা বিয়ে দিলেন। এরপরে 1998 সালে 38 বছর চাকুরি করে বাবা অবসরে গেলেন। আমার মাও ছিলেন শয়ন লক্ষ্মী। শুরু থেকেই তিলে তিলে আমার মা সংসারটাকে একেবারে সোনার সংসার হিসাবে গড়ে উঠালেন। এরপরে মায়ের একটা দুরারোগ্য রোগ হয়েছিল। অনেক চিকিৎসা করানোর পরেও ভালো হয়নি। শেষ পর্যন্ত মা আমাদের বাড়িতেই ছিলেন। আমি নিয়ে আসলাম মাকে। আমার হাতের উপরে মায়ের শেষ শয্যা হয়েছে। মাত্র 58 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে মা স্বর্গলোকে চলে গেলেন। এরপরে বাবা আরও 4 বছর বেঁচে ছিলেন। তাই আমি সবসময় বলি আমার বাবা ছিলেন জনম দুঃখী। জীবন থেকে নেয়া গল্পটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।